ঋতীব নিজের মাথার চুল পেছন দিকে নিয়ে খামছে নিজের রাগ কন্ট্রোল করার চেষ্টা করে, কিন্তু না, রাগ কমেই না, উল্টো তরতর করে বেড়েই চলেছে। চট করে পকেট থেকে ফোন বের করে রুহির নাম্বারে ডায়াল করে, রিং হচ্ছে। নিজের ভেতরকার অস্থিরতা সামলাতে চায়, কিন্তু পারছে না। কয়েক সেকেন্ড পর ওপাশে কল রিসিভ হতেই গর্জে ওঠে তার কণ্ঠ। এই, কোথায় তুমি? একা একা কোথায় গিয়েছো? হ্যাঁ, সাহস বেশি বেড়ে গিয়েছে নাকি? রুহি থমকে যায়, বকছে কেন এভাবে বুঝল না। ঋতীবের কণ্ঠে এমন তেজ আর রাগী স্বর আগে শোনেনি। ভয় পেয়ে শুধু কাঁপা গলায় বলে, আমি আসছি। এক নিঃশ্বাসে এইটুকু বলে ফোন কেটে দেয়। এরপর রিসোর্টের বাইরে বের হয়ে আসে রুহি। পাহাড়ি হাওয়াটা আচমকা ভারী হয়ে গেছে। চারপাশের চোখগুলো একসাথে তার দিকে তাকিয়ে আছে। সেই দৃষ্টি তার বুকের ভেতর কাঁপুনি ধরায়। জিভের ডগা দিয়ে ঠোঁট ভেজা এসে তারপর কাঁপা স্বরে বলে, কি হয়েছে সবার? ঋতীব হুড়মুড় করে এগিয়ে আসে তার দিকে, একদম বেপরোয়া ক্ষিপ্ত ভঙ্গিমায়। চোখে ছিল অগ্নিদৃষ্টি, মুখে নিয়ন্ত্রণহীন রাগ স্পষ্ট। এরপর রুহির দুই বাহু শক্ত করে চেপে ধরে রাগে ঝাঁকিয়ে বলে, একা একা কোথায় গিয়েছিলে তুমি? সেন্স নেই তোমার? কাউকে বলে যাওয়া যেত না? রুহি এবার সত্যি ভয় পেয়ে যায়, চোখ দুটো টলমল করে ওঠে। ভাঙা কণ্ঠে বলে, আমি কোথাও যাইনি তো। ফোনে কথা বলতে একটু বাইরে বসেছিলাম, ওখানে ভালো নেট পাওয়া যায়, তাই রেডি হয়ে ওখানেই বসেছিলাম। জানতাম আপনারা এখান দিয়ে বের হবেন, তাই আর ভেতরে যায়নি। ঋতীব তবু ধমকে বলে, এত পাকনামি করতে কে বলেছে? এই বলে ঋতীব নিঃশব্দে ছাড়ে তার বাহু। সেই মুহূর্তে চোখে পড়ে টলটল করা দুটি চোখ। অশ্রু গড়িয়ে পড়বে ভাব, যে অশ্রুতে ভয়, অভিমান আর কষ্ট মিশে আছে। আর বুঝতে অপরাগ নয় ঋতীব। রুহি কিছু বলে না, চুপ করে মাথা নিচু করে থাকে টলমল চোখে। আসলে কি সে বলবে? সে অজান্তেই ভুল করে বসেছে। সব বুঝে ঋতীব অর্পিকে নিঃশব্দে ইশারা করে রুহির কাছে আসার জন্য। অর্পি এগিয়ে এসে রুহিকে জড়িয়ে ধরে নরম স্বরে বলে, তুমি রাগ করো না রুহি, ভাইয়া তোমার জন্য চিন্তা করে তাই বকেছে। তাছাড়া আমাদেরও চিন্তা হচ্ছিল, আর এভাবে একা একা যেও না, কোথাও ভয় লাগে। রুহি মাথা নাড়ায় ধীরে, চোখের জল গাল বেয়ে নামতে নামতে থেমে যায়। দিশে এগিয়ে আসে, রুহির চোখের জল মুছিয়ে দেয়। এরপর হালকা হেসে বলে, চলো রুহি, মন খারাপ করো না। চঞ্চল দুষ্টু রুহি কেমন মানায় না? ঘুরতে যাবে না বলেছিলে? সবাই তো তোমার অপেক্ষাতেই ছিল। আর ঋতীব ভাইয়া, তুমি প্লিজ আর বকাঝকা করো না। ও মন খারাপ করে বসে থাকলে আজকের দিনটাই খারাপ যাবে। ঋতীব কিছু না বলে স্থির দাঁড়িয়ে থাকে। বাতাসে তার নিঃশ্বাস ভারী হয়ে ঝুলে থাকে। আর দূরে পাহাড়ের আড়ালে সূর্যটা ধীরে ধীরে নেমে আসে। বিকেলের আলো নামছে। ঋতীব দেখে নিল চারপাশের অবস্থা। ঋতীব তার ক্যামেরা ঘুরিয়ে দৃঢ় স্বরে বলল, আমি যাব না ভিউ পয়েন্টে, তোমরা রুহির খেয়াল রেখো। আমি একটু জঙ্গলের পাশে ফটোগ্রাফি করতে যাব। রুহি শুনছিল সব, তার অল্প অভিমান জমেছে মনে। ঘোরাঘুরির মুড চলে গেছে তার, তাই মাথা নিচু করে ধীর স্বরে বলল, আমারও কোথাও যেতে ইচ্ছে করছে না দিশা আপু, আমি আমার রুমে চলে যাই প্লিজ, প্রমিস করছি আর কোথাও যাব না। তোমরা আসার আগে চুপচাপ রুমে বসে থাকব। তার কণ্ঠে নিস্তব্ধতা ছিল, যেটা দেখে মুহূর্তে সবে চমকে তাকালো তার দিকে। সাহেব চোখ বড় বড় করে বলে উঠল, ইয়ে কিয়া হুয়া? রিহান অবাক স্বরে বলে, কি বলছে পিসি বেয়ান, যাবে না মানে? অর্পি বলল, একা কেন থাকবে? ঋতীবের গলা হঠাৎ কর্কশ হয়ে উঠল, ফালতু কথা বলছে কেন স্টুপিড? যাবে না কেন, কি প্রবলেম? রুহি এবার চোখ তুলে তাকালো ঋতীবের দিকে, ঠোঁট কাঁপছে হালকা। আপনি কি আমাকে জোর করে নিয়ে যাবেন তাহলে? আমার আর ইচ্ছে নেই ঘোরার, তাই যাব না, বললাম তো। শেষের কথাটা একটু জোরেই বলে রুহি, এতে পুরো পরিবেশে একটুখানি ঠান্ডা নীরবতা নেমে আসে। হালকা বাতাসে পাতাগুলো কেঁপে উঠছে। সাহেব দিশার পাশে দাঁড়িয়ে আস্তে করে বলল, মেবি ওদের একা ছেড়ে দেওয়া উচিত। দিশা বিজ্ঞান নয় মাথা নাড়ল। এদিকে ঋতীবের ভুরু কুঁচকে গেছে। রুহির মুখের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল কিয়ৎক্ষণ। কি হয়েছে রুহির বুঝতে সময় লাগলো না তার। ষোড়শী রমণীর অযাচিত অভিমান ভাঙাও এবার। একটা দীর্ঘশ্বাস ফেলে রুহির দিকে তাকে বলে, ওকে যেতে হবে না তোমার। তারপর ঘুরে রিহানকে বলে, ভাইয়া বাকিদের নিয়ে বেরিয়ে পড়ো, বেলা গড়িয়ে যাচ্ছে আই থিঙ্ক।
রাত করা ঠিক হবে না, আর সবার খেয়াল রেখো, রুহি আমার সঙ্গে থাকুক। রুহি ততক্ষণে একটু পিছিয়ে গেছে, কণ্ঠে অভিমান নিয়ে বলল, না, আমি আপনার সঙ্গে থাকবো না, আমি রিসোর্টে ঠিক আছি, আমার রুমে চলে যাব আমি। ঋতিবের চল শক্ত হয়ে উঠল, গলায় চাপা গর্জন, জাস্ট শাট আপ। রিহান কিছুক্ষণ তাকিয়ে রইল দুজনের দিকে, তারপর নীরবে মাথা নাড়ল। সবাই ধীরে ধীরে বেরিয়ে গেল রিসোর্টের দরজা পেরিয়ে। পেছনে রইল এক নিঃশব্দ মুহূর্ত, যেখানে ঋতিবের রাগ আর রুহির অভিমান দুটোই মুখোমুখি দাঁড়িয়ে। সবাই বেরিয়ে গেল, রিসোর্টের নীরবতা আরও গাঢ় হয়, বাতাসে মৃদু শোষ শব্দ হচ্ছে। এই নীরবতা পেরিয়ে ঋতিব ধীরে ধীরে এগিয়ে আসে রুহির দিকে। তার চোখে প্রশ্ন, কিন্তু রুহির চোখে উত্তর নেই। এবার রুহি নিজেই নির্লিপ্ত, তবে চোখে প্রকাশ পাচ্ছে স্পষ্ট অভিমান। ঋতিব থেমে রুহির সামনে দাঁড়িয়ে হালকা গলায় বলে, গেলে না কেন? সবার চেয়ে বেশি এক্সাইটেড তো তুমি ছিলে। রুহি কিছু বলে না, শুধু এক মুহূর্ত ঋতিবের দিকে তাকায়, তারপর ঘুরিয়ে দাঁড়িয়ে নিজের রুমের দিকে ছুটে যেতে চায়। কিন্তু কয়েক কদম পা ফেলার আগে ঋতিব দ্রুত হাত বাড়িয়ে রুহির কনুই ধরে টান মেরে হাঁস কাটানে নিজের দিকে টেনে নেয়, দাঁড় করায় নিজের সামনে। রুহির নিঃশ্বাস আটকে যায়, মাথা নিচু করে সে ছটফটিয়ে বলে, ছাড়ুন। ঋতিব এক পেশে হেসে বলে, রাগ হয়েছে, ফাইন, রাগ হলে আমার সামনেই রাখবে, অভিমান দেখাবে, বাট দূরে যাওয়ার পারমিশন তো দেইনি। রুহি তবুও নিজের হাত ছাড়াতে চায়, কিন্তু ঋতিবের দৃঢ় হাতের শক্ত বাঁধন বাধা দেয়। তবুও চেষ্টা করতে থাকে। ব্যর্থ হয়ে অবশেষে ক্লান্ত স্বরে বলে ওঠে, রাগ কেন করব? আর করলেও আপনার কি যায় আসে? আমি কি হই আপনার? ঋতিবের গলায় গাল ফুলালো মুখটায়। সেদিকে তাকিয়েই মহাবিষ্টের ন্যায় মৃদু কণ্ঠে বলে, এভরিথিং। এক মুহূর্তের জন্য থমকে যায় সে, তারপর রুহির চোখ থেকে ঝরঝর করে নেমে আসে অশ্রু, যা দীর্ঘ সময় ধরে আটকানোর প্রয়াস চালাচ্ছিল সে, কিন্তু শত চেষ্টাতেও আর আটকাতে পারে না। অভিমান, ভালোবাসা, রাগ সব একসাথে গলে পড়ে বুকের ভেতর থেকে, উগড়ে দেয় সব, ফুপিয়ে ওঠে, কেঁদে ফেলে। ঋতিব আরও একবার আলতো হেসে একটানে রুহিকে নিজের বুকের ভেতর টেনে নেয়। সে হাসিতে লুকিয়ে আছে অগোচর মায়া আর অব্যক্ত ভালোবাসা। এরপর শক্ত করে জড়িয়ে ধরে দুই বাহু দ্বারা ছোট্ট নাজুক শরীরটাকে হালকা উঁচু করে মাটি থেকে শূন্যে তোলে তাকে, যাতে কোথাও না পালাতে পারে। রুহি আরও কিছুক্ষণ ছটফট করে, হাত দিয়ে ঠেলে ঋতিবকে সরানোর চেষ্টা করে, কিন্তু সে কি আর সম্ভব? ঋতিবের ওই কঠিন পাথর বুক আর শক্ত বাহুর বাঁধন ছাড়ানো রুহির দ্বারা সম্ভব নয়। রুহি তা বুঝতে পেরে হাল ছেড়ে দিয়ে শুধু কাঁদে। সেই কান্না নীরব, অথচ অজস্র অভিমানের প্রকাশ। ঋতিবের মন স্নেহের পরশ দিতে চায় রুহিকে। মেয়েটার প্রতি ভালোবাসা নয়, শুধু স্নেহ কাজ করে প্রচুর। সে রুহির সিঁথিতে মুখ ডুবিয়ে দুটো ছোট্ট চুমু এঁকে দেয় রুহির অগোচরে। তার ভেতরে সমস্ত না বলা ভালোবাসাকে সিলমোহর দিয়ে দেয়। ঋতিবের বুকের ভেতর আবার সেই একই তর্পানো অনুভূতি তরঙ্গ জেগে উঠেছে। তার রাগের উত্তাপ, রুহির ছোট ছোট অভিমান আর অজস্র অপূর্ণতার কোলাহল গলে গিয়ে মিশে যাচ্ছে এক অদ্ভুত প্রশান্তিতে। ঋতিব রুহির এলোমেলো লম্বা চুলে নাক মুখ ঘষে যাচ্ছে। একটা মারাত্মক স্মেল পাচ্ছে, যেটা নিমিষে ঋতিবের নেশা ধরিয়ে দেয়। নেশাক্ত গলায় মৃদু কণ্ঠে ধীর স্বরে বলে, হাউ সুইট দিস ফ্রেগনেন্স ইজ। আপাতত চুপ করে থাকো কিছুক্ষণ, সব অভিমান অভিযোগ পরে শুনবো, এখন এই মুহূর্তটা শুধু অনুভব করতে চাই। রুহি একটু নড়ে চড়ে ওঠে, বুকের থেকে মুখ তুলে তাকায় ঋতিবের দিকে। চোখ দুটো এখনো ভেজা, পিট পিট করছে চোখের পাপড়িগুলো। ঠোঁটের কোণে এক অদ্ভুত কাঁপুনি আসছে ফোপানোর ফলে। মৃদু স্বরে বলে, আপনার অনুভূতিও আছে? ঋতিব হালকা হেসে রুহির কপালে ঠোঁট ছুঁয়ে খুব ধীরে বলে, ছিল না আগে? তুমি এই চমৎকার অনুভূতির সাথে পরিচয় করিয়েছ। রুহির চোখে তখন দেখা যায় বিস্ময়, আর কিছু বলে না সে। কীভাবে যেন মাথাটা আবার ঋতিবের বুকে ঠেকিয়ে দেয়। কিছুক্ষণ আগের রাগ আর অভিমান হুশ করে কোথাও যেন উধায় হয়ে গেছে। একটু আগেই যার ওপর এত রাগ অভিমান ছিল, তার বুকে মাথা রেখে এখন প্রচুর শান্তি লাগছে রুহির। কি আশ্চর্য, কি আশ্চর্য! সাজেক ভ্যালির মনোমুগ্ধকর ভিউ পয়েন্ট পেরিয়ে এসেছে তারা। বর্তমানে ব্রিজ আর ঝর্ণার দিকে হেঁটে চলেছে সবাই।
সবার আগে কেয়া আর রিহান হাত ধরে এগিয়ে যাচ্ছে, মাঝে অর্পি হেঁটে চলেছে, আর তারপর সাহেব দিশা নিজেদের খুনসুটিতে ব্যস্ত। চারপাশে সবুজ পাহাড়ের মাঝে বাতাসে ভেসে আসে তাদের উৎফুল্লতা। এদিকে অর্পি ভিডিও কলে সবকিছু সীমান্তকে দেখাচ্ছে। সবার সামনে কথা বলাতে কোনো রিস্ক নেই, কারণ রিহান আর যাই হোক সীমান্তকে সন্দেহ করবে না, কারণ ছোট থেকে এদের দেখে আসছে। তাই অর্পিও এত না ভেবে সবার সামনে কল করেছে সীমান্তকে, তবে দুষ্টু মিষ্টি কথাগুলো সবার অগোচরেই বলেছে। সেই শুরু থেকে যতগুলো জায়গা তারা ঘুরেছে সব জায়গা দেখিয়ে যাচ্ছে অর্পি সীমান্তকে। সীমান্ত সাজেকের দর্শনীয় স্থান কম বেশি দেখে যাচ্ছে, তার প্রেয়সীকে আর শুনে যাচ্ছে তার প্রেয়সীর অনবরত চঞ্চল ঠোঁটের কথা। সীমান্তর কাছে এই সৌন্দর্যের সামনে সাজেক কিছুই না। সীমান্ত বলল, সামনে না এসেছি তোর, এই সময় এত ঘোরাঘুরি কিসের? অর্পি চঞ্চলভাবে বলে, স্যার তো পরীক্ষার কথা, আমি পড়াশোনা করতে চাই না, আমি সংসার করতে চাই তোমার সঙ্গে। তাছাড়া এত পড়েই বা কী হবে বলো, বাচ্চাদের আ পড়াতে পারলেই তো হলো। এই কথা বলে অর্পি খিলখিল করে হাসে। হাসিটা পাহাড়ের মাধ্যমে প্রতিধ্বনিত হয় চারিদিকে। সীমান্ত শুধু তাকিয়ে থাকে মুগ্ধ হয়ে অর্পির সেই অদ্ভুতভাবে প্রাণবন্ত হাসির দিকে। এই এক মুহূর্তে তার মন আরও একবারও জিতে নেয় সে। হালকা হেসে সীমান্ত বলে, বুঝলাম তো ম্যাডাম সংসার করতে চায়, তবে অশিক্ষিত বউ আমি নেব না, আমার উচ্চ শিক্ষিত বউ লাগবে। অর্পি ছোট ছোট চোখে সীমান্তর দিকে ঘুরে তাকায়, তার কথার প্রতিক্রিয়া দেখায়। সীমান্ত সেই দৃষ্টি দেখে হেসে বলে, ওকে ওকে সরি, মজা করেছি, আমার তুই হলেই চলবে। এই কথা শুনে অর্পি খুশি হয় আর একটা সুইট হাসি দিয়ে ঠোঁট চোকা করে ফোনের স্ক্রিনের ওই প্রান্তে সীমান্তের দিকে একটা ফ্লাইং কিস ছুড়ে দেয়। সীমান্ত তা ক্যাচ ধরার ভঙ্গিতে ধরে আর বুকে আলিঙ্গন করে রাখে। মুহূর্তের এই ছোট্ট প্রেমসুলভ আচরণ তাদের বন্ধনকে আরও গাঢ় করে তোলে। চারপাশে শুধু পাহাড়ে সবুজ দেখা যায় আর কানে আসে ঝর্ণার কণার কলকল সঙ্গীত। সেখান দিয়ে হাঁটতে হাঁটতে সাহেব হালকা ভুরু উঁচিয়ে দিশার দিকে তাকালো। তার চোখের ভেতর এক ধরনের কৌতূহল ফুটে উঠেছিল, আর হাসিটা গোপন কিছু ধরে ফেলার মতো ছিল, কারণ কিছুক্ষণ অর্পির ভাবভঙ্গিও সে দেখছিল। দেখেই সব পরিষ্কার, তবুও কিউরিওসিটিতে শিওর হতে দিশাকে বলল, রোজ, শাইলেও কি প্রেম করে নাকি? দিশা এক মুহূর্তের জন্য থমকে গেল, তারপর হালকা কপাল ভাঁজ করে তার দিকে মুখ ফিরে বলল, এত কিছু নজরে আসে কি করে তোমার? সাহেব হেসে ফেলল, সেই হাসি যে একেবারে চঞ্চল। এই লুকটাই মানায় সাহেবের সাথে। 32টি দাঁত বেরিয়ে এসে ঝলমল ভাব নিয়ে বলল, চোখে তো পড়ে যায় ডার্লিং, আমার কি দোষ বলো? দিশা সামান্য চোখ ঘুরিয়ে শরীর ছাড়া ভঙ্গিমায় বলল, চোখ তো নয়, যেন সিসিটিভি। হা হা হা। সাহেব আরও কাছে এগিয়ে যায়, তারপর ধীরে ঝুঁকে এলো দিশার দিকে, পুনরায় হেসে বলল, আমার চোখ সিসিটিভি নাকি নয় তা বড় কথা নয় ডার্লিং। দিশা ভুরু কুঁচকে বলল, তাহলে বড় কথাটা কি? সাহেব সিরিয়াস ভঙ্গিতে দিশার দিকে তাকিয়ে বলল, বড় কথা হচ্ছে আমার চোখ সবসময় তোমার ওপর থাকে, জানো তো। দিশা অগ্নিদৃষ্টি নিয়ে বলল, স্টাকার। সাহেব নিজের ডান বাহু এগিয়ে দিয়ে বলল, এসব কথা ছাড়ো আর আমাকে ধরো কাম। দিশা ভুরু উঁচিয়ে অবাক চোখে তাকালো, আমাকে কি নিব্বি ভাবো নাকি? সোজা হয়ে আটো ভাই। সাহেব মুখ বাঁকিয়ে ধীর স্বরে গজরালো, আনরোমান্টিক বউ একটা। দিশা সাথে সাথে কটমট করে তাকালো, কি বললে? সাহেব ঠোঁটের কোণে চোরামি হাসি এনে বলল, যেটা শুনলে। দিশা একটু থেমে ভাবলো সাহেবের কথা তাকে আনরোমান্টিক বলা হচ্ছে, এইভাবে বলল, চলো কোলে নাও আমায়, দেখি রোমান্টিক কে বেশি, তুমি না আমি। সাহেবের মুখে এমন তখন হাসি ফুটল যেন তার অলিক স্বপ্ন সত্যি হতে যাচ্ছে। দিশা বলতে দেরি, কিন্তু সাহেবের শুনতে না। মুহূর্তে দিশাকে কাঁধে তুলতে নিলে দিশা চিৎকার করে সরে গিয়ে সাহেবের মাথায় চাপড় দিয়ে বলে, এই কাঁধে তুলতে বলেছি নাকি অসভ্য? কোলে তোলো বলছি। সাহেব মাথা চুলকে একটু কুণ্ঠিত হাসি দিল, সরি। এবার সে দিশাকে পাঁজো কোলো তুলে নিল। দিশা চুলের সামনে ভেসে এলো হালকা সুগন্ধ, যা গিয়ে মিশল সাহেবের শ্বাসে। দিশা মৃদু হেসে বলল, ভারী লাগছে না? সাহেব চোখ টিপে উত্তর দিল, না রোজ,
উল্টো ভালো লাগছে। দিশা মুখ বাঁকিয়ে কিছু বলতে গেলে ঠিক তখনই সাহেব তার ঠোঁটের কোণে আচমকা এক নিঃশব্দ চুমু খেল। দিশার ঠোঁট দুটো কেঁপে উঠল খানিক সাহেবের আচানক ছোঁয়া। দিশা সাহেবের দিকে তাকিয়ে বলল, তুমি না খুবই বেয়ারা সাহেব। সাহেব বুঝতে পারে না কথাটার মানে, বাংলাতেও ততটাও পটু নয় সে, তাও যথেষ্ট শিখেছে, তাই বুঝতে না পেরে জিজ্ঞেস করে, বেয়ারা মানে কি রোজ? দিশা সাহেবের গলা থেকে দুহাত ছড়িয়ে দিয়ে মাথাটা পেছনে ঝুঁকে অস্তমিত লালচে আকাশের দিকে তাকায় আর বলে, অসংযত, অসভ্য, অভদ্র। এই কথায় সাহেব আর দিশা একসাথে হেসে ওঠে। তাদের চারপাশে তখন শুধু হালকা সন্ধ্যার আলো দেখা যাচ্ছে। দুইজনের মধ্যকার নীরব খুনসুটি বাতাসের সঙ্গে মিলিত হয়ে এক অদ্ভুত আনন্দ ছড়িয়ে দিচ্ছিল, যেটা ছিল অনেক কষ্টে পাওয়া প্রাপ্তির আনন্দ। সাজেকের থেকে কয়েক কিলোমিটার দূরে সবুজ পাহাড়ের বুক চিরে একটা গভীর বনের পথ ধরে চলেছে দুজন নরনারী। চারদিক নিস্তব্ধ, শুধু হালকা পাখির ডাক আর পায়ের নিচে শুকনো পাতার মসমসে শব্দ শোনা যাচ্ছে। ঋতিব রুহির হাত শক্ত করে ধরে আছে সেই শুরু থেকে, একটুর জন্য ছাড়েনি, কারণ এই মেয়েকে তার ভরসা নেই, একটি দুর্ঘটনা বাধাতে সময় লাগবে না তার। দুজন ধীরে ধীরে চলেছে সবুজ বনের মাঝে ছোট্ট সরু এক রাস্তা বেয়ে। রুহির চোখে কৌতূহল ঝিলিক দেয়, বলল, আচ্ছা আমরা এই বনের মাঝ দিয়ে কোথায় যাচ্ছি? ঋতিব সামনের দিকে তাকিয়ে শান্ত গলায় বলে, জানি না, আমি আগে কখনো আসিনি, তবে এরকম পরিবেশ আমার ভালো লাগে। দেখো কতটা শান্ত আর নির্জীব। রুহি এই শুনে হতবাক হয়ে তাকিয়ে দেখে ঋতিবকে, বলে, কি বলে এই লোক? এই জঙ্গলও নাকি ভালো লাগতে পারে কারো? ঠোঁট চেপে খানিক ভয়ার্ত স্বরে বলে, আপনাকে কেন জানি আমার সাইকো সাইকো লাগে। ঋতিব হালকা হাসে, চোখে দুষ্টুমি খেলে যায়, আমি সাইকো? তাহলে এই সাইকোর সঙ্গে একা একা চলে এলে কেন? রুহি চুপ করে কিছুক্ষণ, তারপর ছোট্ট ভরসার হাসি দিয়ে বলে, ওটা তো এমনি বললাম, আপনি যদি সাইকো হয়েও থাকেন তবুও আমার জন্য সবচেয়ে নিরাপদ। ঋতিব ঠোঁট চেপে বলে, এত বিশ্বাস? রুহি আলতো হেসে ঋতিবের ধরে রাখা হাতটাকে আরো শক্ত করে ধরে বলে, নিজের থেকেও বেশি। ঋতিব থেমে যায় এক মুহূর্তের জন্য, চোখে মায়াভরা দৃষ্টি, মুখে হালকা প্রশান্তির আবেশ। এইটুকু ভরসাই তো চেয়েছিল। সে রুহির মাথায় আলতো করে চুমু দেয়, বলল, না আর কিছুতেই, শুধু হাতটা আরো শক্ত করে ধরল। রুহিরও আজকাল এমন ছোট ছোট স্পর্শ অভ্যস্ত হয়ে গেছে, তাই কোনো প্রতিক্রিয়া দেখায় না। কিছু দূর এগোতেই রুহির চোখ পড়ে ঝোপের পাশে ফাঁক দিয়ে দেখতে পাওয়া সাদা ঘোড়ায়, যে আপন মনে ঘাস চিবোচ্ছিল। সূর্যের আলোয় ঝিলমিল করছে তার সফেদ সাদা ত্বক আর লম্বা সাদা মাথার এবং লেজের কেশ গুচ্ছের এলোমেলো সৌন্দর্য। এরকম ঘোড়া রুহি আগে কখনো দেখেনি, এরকম রাজকীয় লাগছে একদম। রুহি ঋতিবের হাত ঝাঁকিয়ে ডান দিকে নিজের হাত উঁচিয়ে ঘোড়াকে দেখায়, এরপর উচ্ছ্বসিত হয়ে বলে, স্যার দেখুন দেখুন সাদা ঘোড়া, ছবি তুলুন ওটার। ঋতিব শান্তভাবে বলল, চলো ওদিকেই যাই। রুহি ছুটে গেল ছেলে মানুষী ভঙ্গিতে, ঘোড়ার গায়ে হাত বুলিয়ে মুগ্ধ হয়ে বলল, দেখেছেন কত শান্ত হয়ে আছে, ঠিক সুহির মতো। ঋতিব মাথা নাড়ায়, নরম কণ্ঠে জিজ্ঞেস করলো, ঘোড়ার ওপর বসবে? রুহির সঙ্গে সঙ্গে মাথা নেড়ে বলল, না না থাক, পড়ে যাব, ভয় লাগে। ঋতিব রুহির কথা অগ্রাহ্য করে তার কোমর ধরে তুলে দিল ঘোড়ার পিঠে। আকস্মিক ঘটনায় রুহি হকচকিয়ে যায়, ভয়ও পায় খানিক। রুহি প্রথমে চমকে গেলেও কিছুক্ষণ পর মুখে ফুটে উঠল ঝলমলে হাসি। ঋতিব ক্যামেরা বের করে একটার পর একটা মুহূর্ত বন্দি করে রাখল। দমকা বাতাসে তখন রুহির চুল পেছনের দিকে উঠছে, গোলগাল মুখটায় শেষ রোদের আলোয় হালকা লাজুক ঝলক প্রকাশ পাচ্ছিল। হঠাৎই ঋতিব লক্ষ্য করলো ঘোড়াটার শক্ত লাগাম নেই। তা দেখে ঋতিবের মনে কিছুটা ভয় জাগে, কিন্তু ঘোড়ার শান্ত চোখ দেখে মনটা নিশ্চিন্ত হয়ে গেল, এই ভেবে যে জঙ্গলি ঘোড়ার মতো না এই ঘোড়াটা। তারপর ঋতিব নিজেও ঘোড়ায় রুহির পেছনে উঠে বসলো এক লাফে। রুহি চমকে তাকালো পেছনে, হুড়মুড়িয়ে বলল, আপনি কেন উঠলেন? এখন যদি আমাদের দুজনকেই ফেলে দেয় ঘোড়াটা? আপনার যা ভারী বডি সডি। রুহির আবল তাবল কথায় ঋতিব হতাশ ভঙ্গিতে বলে, তোমার মাথায় সব উদ্ভট চিন্তা আসে কোত্থেকে রুহি পাখি? রুহি সেসব কথায় পাত্তা না দিয়ে আবার সামনে তাকালো, তারপর নিষ্পাপভাবে নিজের দুই কাঁধ আলতো ঝাঁকে অবসরে বলল, এসে যায়।
ঋতিব হেসে মাথা নাড়ল, তারপর এক হাত দিয়ে রুহিকে নিজের দিকে টেনে নিল। ঘোড়াটা ধীরে ধীরে এগোতে লাগলো জঙ্গলের গভীরে। ঘোড়াটা হঠাৎ চলতে শুরু করে। রুহি ভয়ে ঋতিবের বাহু চেপে ধরল, কিন্তু পরক্ষণেই ধাতস্থ হয়, ভয় কেটে গেল। রুহি ফিরে এলো সে হাসি মুখে। ঋতিব রুহিকে এক হাত দিয়ে সম্পূর্ণ নিজের দিকে ধরে রাখে। কিছুক্ষণ পর রুহি স্বাভাবিক হলে ঋতিব তাকে ছেড়ে দিয়ে তার ক্যামেরা বের করে হরিণ, কাঠ বিড়ালি আর দূরের গাছের ফাঁকে উড়ন্ত পাখিদের ছবি তুলতে লাগলো। রুহি তখন সামনে তাকে উপভোগ করছে, এক অদ্ভুত শান্তি, ভয় আর আনন্দের মিশেলে এক নতুন অনুভূতি। সবশেষে ঋতিব ছবি তোলা বাদ দিয়ে আবার রুহিকে কভার করে নেয়, বলে ভালো লাগছে। রুহি পেছন ফিরে হাসি মুখে মাথা ঝাঁকায় সম্মতিসূচক হিসাবে। একসময় ঋতিব দুষ্টুমি করে বলল, আচ্ছা একটা কাজ করা যায় না, আমরা বরং এইখানে একটা ঘর বানিয়ে থেকে যাই, সেই ঘরের সামনে এমন একটা ঘোড়া রেখে দিব, আর এত সুন্দর পরিবেশ, আমার তো ভালোই লাগবে, তুমি কি বলো? রুহির চোয়াল খুলে পড়ার অবস্থায় এসব কি কথা, এখানে কি থাকা যাবে নাকি সত্যি সত্যি? রুহি বলে, এইসব কি বাচ্চাদের মতো লাগছে? কিছু সময়ের জন্য ভালো লেগেছে, সবসময় এখানে থাকা যাবে নাকি? আমার কলেজ থাকবে, আপনার চাকরি, সেসবের কি হবে? ঋতিব বলে, করবো না চাকরি? তাছাড়া এখানে খাবারের অভাব নেই, আর অভাব হলেও আমি ঠিক শহরের দিকে একটা কাজ ফাজ জুটিয়ে খাবারের ব্যবস্থা করে নেব। ভেবে দেখো রুহি পাখি, সুন্দর একটা লাইফ হবে, ইউনিক অ্যান্ড অলসো ইন্টারেস্টিং। রুহি একটু ধমকের স্বরে হাত উঁচিয়ে বলল, রাখুন আপনার ইউনিক অ্যান্ড ইন্টারেস্টিং আইডিয়া, আপনি আমাকে সবসময় স্টুপিড বলেন, এদিকে আপনার ভাবনা তো আমার থেকেও বেশি উদ্ভট। ঋতিব হেসে ফেলে রুহির কথায়। এই কথা বলে রুহি নিজেকে বড় সাজাচ্ছিল, বেশ কিউট লাগছিল। এরপর রুহির কাঁধে নিজের থুতনি বসিয়ে পেছন থেকে আলতো জড়িয়ে বলে, আস্থা থাকতে হবে না তোমার, এমনি বললাম। রুহির সামনে তাকিয়েছিল, কিছু উঁচু উঁচু অদ্ভুত রকমের বাড়িঘর দেখতে পায়। চেনা চেনা লাগছিল, তাই ভালো করে দেখার পর চিনে যায় কিছুটা গ্রামের মতো এগুলো বইয়ে পড়েছিল সে। তাই উত্তেজিত স্বরে বলে, স্যার ওইদিকে দেখুন, অনেকগুলো ছোট্ট ছোট্ট ঘরের মতো দেখা যায়। এই জঙ্গলে ঘরগুলো কাদের? ঋতিব রুহির কথায় সামনের দিকে তাকায়, তারপর ঋতিব ঘোড়াটাকে থামিয়ে দেয়, নেমে পড়ে নিজে। মেবি ক্ষুদ্র নৃগোষ্ঠীরা থাকে এখানে। রুহি উচ্ছ্বসিত হয়ে বলে, চলুন না দেখে আসি একবার। বাইরে অনেক পড়েছি বই, এদের নিয়ে সামনাসামনি দেখার ইচ্ছেটা পূরণ হবে। ঋতিব ওপরে আকাশের দিকে তাকিয়ে দেখে ঘন কালো মেঘ, যে কোনো সময় বৃষ্টি আসতে পারে, তাই নাকচ বলল, না এখন ফেরা উচিত, আকাশের অবস্থা ভালো নয়, বৃষ্টি নামতে পারে। কিন্তু রুহির চোখে সেই শিশুর মতো অনুরোধ, চলুন না স্যার, জাস্ট একটু দেখেই চলে আসবো, বেশি সময় লাগবে না, আমরা তো দেরি করব না। আর ঋতিব শেষমেশ হাল ছেড়ে দেয়। রুহির মুখের হাসির সামনে তার যুক্তি সবসময় হার মানে। সে আবার রুহির হাতটা ধরল এবং গম্ভীর স্বরে বলল, চলো, কিন্তু বেশি সময় থাকা যাবে না। সন্ধ্যার আলো তখন ধীরে ধীরে ফিকে হয়ে আসছে, চারদিকে অন্ধকার নেমে আসছে অবস্থা। কেবল দূরে ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে, আর আকাশ মেঘের গুড়গুড় ধ্বনি ডাক ভেসে আসছে। রুহি আর ঋতিব পৌঁছালো সেই ছোট্ট গ্রামের কাছে। দেখলো তাদের সামনে কিছু বাচ্চা কাদায় লাফাচ্ছে, হাসছে, একে অপরকে ধাক্কা দিয়ে দৌড়াচ্ছে। বাতাসে মাটির গন্ধ, আগুনে পোড়া কাঠের ধোঁয়া আর রান্নার গন্ধ মিলেমিশে এক অন্যরকম ঘ্রাণ তৈরি করেছে চারপাশে। কিছু মহিলারা বাঁশের চালার নিচে বসে হাঁড়িতে ধোঁয়া ওঠা তরকারি নাড়ছে। তাদের গায়ে রঙিন পোশাকের আবরণ, লাল নীল বোনা চাদর, মাথায় পেঁচানো কাপড় আর ভাষা যেটা সাধারণ মানুষেরা বুঝতে পারবে না, যার মাধ্যমে নিজেদের মধ্যেই কথা বলছে তারা, এটা তাদের নিজস্ব ভাষা। রুহি বিস্ময়ে তাকিয়ে ফিসফিস করে বলে, এরা কি চাকমা সম্প্রদায়ের মানুষ? ঋতিব মাথা নেড়ে আর বলে, মনে তো হচ্ছে তাই। কথা বলা শেষে জোরে আকাশে গর্জে উঠল মেঘ। হঠাৎ হু হু করে ঝড়ো বাতাস বইল, আর তারপরে গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হলো। কয়েক মুহূর্তের মধ্যে বৃষ্টির পানি ফেটে পড়ল মৃত্তিকায়, ঝমঝম করে পানি নামতে লাগলো গাছের পাতার মাথায়। কিছু টিনের ঘরে মাটির বুক ভিজিয়ে সেই সম্প্রদায়ের এক নারী ছুটে এসে বলল, আপনারা এখানে এসে আশ্রয় নিন, ভিজবেন না, ঠান্ডা লাগবে। রুহি আর ঋতিব কোনো কথা না বাড়িয়ে দৌড়ে গেল তাদের ছাউনির নিচে। নিচে বাঁশের মাচা, উপরেও কিছু ছন্দার আবৃত ছাদ, চারপাশে শুকনো কাঠের গন্ধ আর বৃষ্টির ছন্দ বয়ে চলেছে।
তাদের পাশে একটা বৃদ্ধ দাঁড়িয়েছিল, চোখ দুটো ছোট, মুখে গাম্ভীর্য। তিনি আর চোখে বারবার দেখছিলেন ঋতীপ ও রুহির দিকে। মনে মনে ভাবলেন, এই সন্ধ্যার ভেতর দুজন শহুরের ছেলেমেয়ে এভাবে বনে বাদারে কেন? এটা তার পছন্দ হলো না। তাদের নিয়ে অযাচিত কিছু ভাবনা ভেবে নিলেন, কিন্তু মুখে কিছু বললেন না, শুধু ভুরু কুঁচকে তাকিয়ে রইলেন। ঋতীপ রুহির দিকে তাকিয়ে হালকা গম্ভীর গলায় বলল, এজন্যই আগে যেতে বলেছিলাম, এখন তোমার জন্য আটকে গেলাম, না জেনে এই বৃষ্টি কখন থামে। রুহি তৎক্ষণাৎ উত্তর দেয়, আমার জন্য মানে? আমরা তখন গেলেও বৃষ্টি তো হতোই, বরং এইখানে ভালো আছি, বেশি ভিজিনি। ঋতীপ আর কিছু বলল না। এদিকে বেশ কিছু সময় ধরে তরুণ ছেলেটা স্থির চোখে তাকিয়েছিল রুহির দিকে। প্রথমত অবাক হয়েছিল রুহিকে দেখে, এত সুন্দর মেয়ে তার ইহজীবনে দেখেনি সে। কিন্তু কি দেখতে মেয়েটা, কি সুমধুর কণ্ঠস্বর, সব একদম নিখুঁত। তার ভাবনার মাঝেই তার অভদ্র চোখ যায় রুহির শরীরের ভাঁজগুলোর দিকে, যে আমার দিকটা হালকা ভিজে গিয়ে শরীরের রেখা মৃদু স্পষ্ট হয়ে উঠেছে। রুহি যতটা সম্ভব চুল সামনে রেখে ওড়না পেছে নিজেকে আড়াল করছিল, তবুও তরুণ ছেলেটার নিষিদ্ধ ভাবনা ভেবে যাচ্ছিল। রুহির কোনো আবরণই তার চোখে বাধা দিতে পারছিল না। তরুণ ছেলেটার বুকের ভেতর কেমন কাঁপতে লাগলো। মাথার ভেতরে কোথাও ইচ্ছে, একটা অনাকাঙ্ক্ষিত নিষিদ্ধ ইচ্ছে চড়া দিয়ে উঠল। ভাবল, এই মেয়েটাকে একবার ছুঁতে পারলে জীবন সার্থক। তার মনের ভেতর দ্বন্দ্ব চলছিল যে কিভাবে মেয়েটাকে কাছে পাওয়া যায়। একরাশ কুচিন্তা ঘুরপাক খাচ্ছে মনে। ঠোঁটের কোণে এক ফোঁটা হাসি এলো, সেটা করুণা নয় বরং কামনার। ঋতীপ নিজের ভেজা শার্টটা ছেড়ে পানি ফেলছিল হাত আর কাঁধের দিকটায়। সেই তখনই তরুণ ছেলেটি এসে শুকনো কাপড় বাড়ি দিয়ে বলল, এইটা নিয়ে শরীর মুছে নেন ভাই, আর ভেতরে গিয়ে পোশাক পাল্টে নিতে পারেন, বৃষ্টি এইভাবে চলবে মনে হচ্ছে। ঋতীপ এক মুহূর্ত তাকে দেখল রুহির দিকে। মেয়েটা পুরো ভিজে একাকার, চুল ভিজে পানি গড়িয়ে পড়ছে, ভেতরের কিছু ছোট জামা স্পষ্ট দেখা যাচ্ছে, আর রুহির কাঁপুনি তো আছেই। ঋতীপ তৎক্ষণাৎ চোখ সরিয়ে নিয়ে সামনে তাকায়। তরুণ ছেলেটির পাশে এক তরুণী দাঁড়িয়েছিল, তাকে দেখে বলল, আমার যাওয়ার দরকার নেই, আমি খুব বেশি ভিজিনি, ওকে ভেতরে নিয়ে যান প্লিজ। তরুণীটি যেন এই কথার অপেক্ষাতেই ছিল, চোখ জলজল করে ওঠে নিষিদ্ধ চিন্তা ভাবনায়। তার পরিকল্পনার বাইরে গিয়ে আর একটা চিন্তার উদয় হলো। এবার তাকে কে আটকায়? পাশের তরুণী মেয়েটি মাথা নেড়ে রুহিকে বলল, আচ্ছা আসুন আমার সাথে। রুহি হালকা হাসি দিয়ে মেয়েটির পিছনে। তার চুল থেকে এখনো ফোঁটা ফোঁটা পানি পড়ছে মাটিতে। ঋতীপ সেদিকে তাকিয়ে আবার সামনে চোখ ফিরিয়ে নেয়। বৃদ্ধ লোকটি তখন ঋতীপের কাছে এসে একটা টুল এগিয়ে দিল, বলল, বসুন। ঋতীপ বিনয়ের সঙ্গে বসলো। লোকটি গম্ভীর গলায় জিজ্ঞেস করলো, আপনারা কোথা থেকে এসেছেন? ঋতীপ নম্রভাবে উত্তর দিল, সাজেকে ঘুরতে এসেছিলাম, আর এই বনে এসেছিলাম ফটোগ্রাফি করতে। বৃদ্ধের দৃষ্টি এবার আরও ধারালো হয়ে উঠল, বলল, আপনার সাথে মেয়েটির কি হয় আপনার? ঋতীপ থামকে কি পরিচয় দেবে? লোকটার ভাব ভালো লাগছে না ঋতীপের, হয়তো সে ভুল বুঝছে তাদের। ঋতীপ কিছু বলার আগেই তার মুখে একটা অস্বস্তির ছায়া নেমে এলো। এই প্রশ্নের ভেতর একটা সন্দেহের বাণ ছিল, যা বুঝল ঋতীপ, তবে ভীষণ অস্বস্তিকর সেটা। ঋতীপ কিছু বলতে যাবে, ঠিক তখনই এক মধ্যবয়সী নারী একটি থালা হাতে এগিয়ে এলেন। থালায় কলা পাতায় সাজানো খাবার, ভাপা পিঠা, পোড়া মাছ আর ঘ্রাণে ভরা কিছু ভেষজ তরকারি। তিনি মিষ্টি গলায় বললেন, এটা আমাদের ঐতিহ্যবাহী খাবার, অতিথিদের এভাবে আপ্যায়ন করে থাকি আমরা, একটু খেয়ে দেখুন। চাকমারা বরাবরই অতিথিপরায়ণ হয়ে থাকেন। এই কথার উত্তরে ঋতীপ কৃতজ্ঞতার সুরে বলল, ধন্যবাদ, কিন্তু এসবের প্রয়োজন নেই, খেয়ে এসেছি আমরা, আর আশ্রয়ের জন্য অসংখ্য ধন্যবাদ। মহিলাটি তবুও খাবার রেখেই চলে গেলেন। বৃদ্ধ আরও কিছু বললেন না। ঋতীপ উঠে বাইরের পরিবেশ দেখতে গেল। ঝুঁকে দেখল বৃষ্টির তো বেড়েই চলছে। কি এক বিপদ! বৃষ্টির মাত্রা তখন আরও ঘন হয়ে গেছে। ঘন মেঘে আকাশ কালো, আর গাছের পাতাগুলো তীব্র বাতাসে কাঁপছে। ঋতীপ সামান্য ঝুঁকে বাইরে তাকিয়েছিল, ঠিক তখনই ভেতরের ঘর থেকে কারো গলা ফাটা চিৎকারের আওয়াজ শোনা গেল। এটা রুহির কণ্ঠ। শব্দটা বাতাস চিরে ছুটে এলো ঋতীপের কানে। ঋতীপ এক ঝটকায় পেছনে ঘুরল আর দৌড়ে গেল সেই ঘরের দিকে। হৃৎপিণ্ডটা মুহূর্তে কেঁপে উঠল। কিছু বছর আগে রুহি দরজা পেরিয়ে দৌড়ে এসে সর্বশক্তি দিয়ে ঋতীপের বুকে ঝাঁপিয়ে পড়ল। ঋতীপের বুক থেকে যেন কয়েকটা বিট মিস হলো। কি হলো বুঝতে সময় নেয় মস্তিষ্ক। রুহির শরীর কাঁপছে, নিঃশ্বাস ছুটে গেছে। রুহির ভেজা চুলগুলো ঋতীপের গলায় লেগে আছে।
ঋতীব স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। রুহির বুকের ভিতর ধকধক করে বাজছে হৃদস্পন্দন। তা স্পষ্ট অনুভব করতে পারছে ঋতীব, যেন তার শরীরেই প্রতিধ্বনিত হচ্ছে। আলগোছে রুহির মাথাটা চেপে ধরে নিজের বুকে। এরপর সে রুহির কাঁধে স্পর্শ করলো কাঁপা কাঁপা হাতে। আরও একবার চমকালো। রুহির চোখের কোণ বেয়ে নামছে অশ্রুর ধারা। পিঠের দিকের জামার একাংশ ছেঁড়া, ত্বকে আঁচড়ের দাগ স্পষ্ট। এক মুহূর্তে ঋতীবের বুক ভারী হয়ে উঠল রাগে, ভয়ে আর অসহায়তায়। কিছু না ভেবে সে নিজের শার্ট খুলে রুহির গায়ে জড়িয়ে নিল। তার কণ্ঠে কোনো শব্দ নেই, শুধু চোখে এক অদ্ভুত বিস্ময় আর যন্ত্রণা। রুহির ঠোঁটের কোণে লেগে থাকা রক্তের ফোঁটা মনে হলো পৃথিবীর সবচেয়ে নির্মম দৃশ্য। রুহি মুখ তুলে তাকায় না, চোখ দুটো ভয় আর আতঙ্কে ভরা। তার ঠোঁট কাঁপছে, গলা শুকিয়ে গেছে। রুহি তখনও চোখ খিচে বন্ধ করে আছে। শ্বাসের শব্দে মিশে আছে আতঙ্কের কাঁপুনি। ঋতীবের বুকের ভেতর তখন শুধু একটাই অনুভব, সে ভুল করেছে, মারাত্মক বড় ভুল করে ফেলেছে সে। রুহিকে একা ওই ঘরে পাঠানো মোটেও উচিত হয়নি। রুহির শরীরটা অনবরত কেঁপে চলেছে, তার ভিতরে সর্বশক্তি নিঃশেষ হয়ে আছে। শরীরের ভার ঋতীবের ওপর ছেড়ে দিয়েছে পুরো দমে। ঋতীব রুহির মাথায় হাত রেখে ঠোঁট গোল করে শ্বাস ফেলল। পরক্ষণে চোখ বন্ধ করলো, আবার গভীর নিঃশ্বাস নিয়ে নিজেকে উজ্জীবিত করলো কিছুর জন্য। ঠিক কি তার ভাবমূর্তি দেখে বোঝা গেল না। এরপর যখন চোখ খুলল, তার দৃষ্টি রক্তলাল হয়ে উঠেছে। রাগ, যন্ত্রণা আর প্রতিশোধের এক অগ্নিগর্ভ ছায়া ভর করেছে তার চোখে। ভয়ঙ্কর কিছু চিন্তা ভাবনা করে ফেললে এক নিমিষেই। রুহিকে আস্তে করে নিজের থেকে সরিয়ে সামনে দাঁড়ানো তরুণীর দিকে তাকিয়ে সে খুব অস্বাভাবিক রকমের শান্ত স্বরে বলল, ওই ঘরে আর কে গিয়েছিল? রুহির এই অবস্থা হলো কিভাবে? একটা শান্ত স্বর যে কতটা ভয়ানক হতে পারে তা বুঝলে উপস্থিত সবাই। তরুণী প্রশ্নের জন্য মাথা নিচু করে চুপ করে থাকে। ঠোঁট কাঁপে, কিন্তু একটাও শব্দ বের হয় না। ঋতীবের ধৈর্য মুহূর্তেই ভেঙে যায়। পরের মুহূর্তেই তার গর্জন চিরে ফেলে নিস্তব্ধ সবাইকে। আমি কিছু জিজ্ঞেস করেছি, তাই না? তার কণ্ঠে এমন এক অমানসিক তেজ, এমন এক গর্জন যা শুনে আশেপাশের সম্প্রদায়ের মানুষজন কান চেপে ধরে। সে মুহূর্তে বৃষ্টি ঝরছে টুপটাপ, আর সেই শব্দের ভেতরেও ঋতীবের গর্জন বজ্রপাতের মতো আঘাত করে বাতাসে। তরুণী এরূপ গর্জনে কেঁপে ওঠে, ভয় মিশ্রিত দৃষ্টিতে পেছনের তরুণটির দিকে তাকায়। তারপর তর্জনী আঙ্গুল তুলে তাক করে সেই তরুণের দিকে। ঋতীব সেই ইশারার দিক অনুসরণ করে ঘাড় ঘুরিয়ে তাকায় তরুণটার দিকে। তারপর সেভাবেই অপ্রকোষ্ঠের ন্যায় ধীরে ধীরে পা বাড়িয়ে এগিয়ে আসে। তার মুখ অদ্ভুত রকমের শান্ত, যা ঝড়ের আগে নিস্তব্ধতা। ঋতীব তরুণটির সামনে এসে দাঁড়িয়ে শান্ত স্বরে বলে, কোন হাত দিয়ে শুয়েছিলে ওকে? তরুণ ঠোঁট বাঁকায়, মুখে এক বিকৃত হাসি খেলে যায়। সে ভয় পায় না ঋতীবকে শান্ত দেখে, অথচ এই শান্ত মুখের আড়ালে ঋতীব কতটা অপ্রকৃতস্থ হয়েছে তা ঘুণাক্ষরেও টের পায়নি তরুণটি। ভাবে কি আর করবে, দু চারটি ঘুষি মারবে বড় জোর, তাই সাহস করে বলে, এই তো ডান হাত দিয়ে। আর সাহেব, এত উত্তেজিত হচ্ছেন কেন? আপনারা নিশ্চয়ই জঙ্গলে মঙ্গল করেছেন, তাই আমিও একটু চোখে দেখা। বাকি কথাটা শেষ করতে পারল না তরুণ। এক মুহূর্ত, এক ঝলকের মাঝে ঋতীব পাশের দেয়ালের সাথে ঠেস দিয়ে দা তুলে নেয়। এরপর এক নিমিষে এমন এক কোপ দেয় কবজিতে, যে কোপে তরুণের কবজি হাত থেকে আলাদা হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। রক্ত ছিটকে আসে চারিদিকে, ছুঁয়ে যায় ঋতীবের মুখমণ্ডল ও টি শার্ট। এত কিছু করেও সে নির্লিপ্ত, শান্ত। কি ভয়ঙ্কর সে দৃশ্য! এই মুহূর্তে কতটা বীভৎস লাগছে ঋতীবকে বলে বোঝানোর মতো নয়। তরুণটি বোঝার সময় পর্যন্ত পায়নি, কিন্তু অসহ্য রকম ব্যথা অনুভব হতেই গলাফাটা চিৎকার ভেসে আসে। রক্তে ভিজে যায় মাটি, বাতাস থমকে যায়, সবে স্থবির হয়ে দৃশ্যটি দেখে। রুহি এই ভয়ানক দৃশ্য সহ্য করতে না পেরে হুঁশ হারিয়ে নিচে পড়ে যায়। ঋতীবের দৃষ্টি তখন স্থির তরুণের দিকে। দেখছে কিভাবে ছটফট করছে, আর চোখে কোনো অনুতাপ নেই, আছে শুধু ভয়ঙ্কর নীরবতা। বৃদ্ধ লোকটি কাঁপা গলে বলে ওঠে, এই ছেলে, কি করলে তুমি? হ্যাঁ, এটা? ঋতীব দা ফেলে দেয় মাটিতে, তারপর ঘাড় ঘুরিয়ে খুব শান্ত স্বরে বলে, যেটা প্রাপ্য ঠিক সেটাই করেছি। অন্য চাকমারা তখন ধীরে ধীরে সবকিছু বুঝে ফেলেছে যে কি ঘটেছে। তরুণটির নাম লুসাই। সে যে কেমন চরিত্রে সবাই জানে। আজ সে শাস্তি পেয়েছে, তাই খুশি হলো কয়েকজন। হঠাৎ ভিতর থেকে এক নারী
গায়ের কাপড় ভিজে জলে চুপচাপ হয়ে আছে। সে দৃঢ় কণ্ঠে বলে ওঠে, সাহেব যা করেছে ঠিক করেছে, এই ধরনের পাপের কোনো ক্ষমা নেই। লুসাই কি করতে চেয়েছিল আশা করি বুঝতে কারো বাকি নেই। বৃদ্ধ লোকটি এক মুহূর্তে স্থবির হয়ে দাঁড়িয়ে থাকে। তার সামনে পড়ে থাকা তরুণ লুসাই তারই নাতি, যে এখন মাটিতে গড়াগড়ি খাচ্ছে ব্যথায়। রক্তে ভিজে গেছে চারপাশ। একটা হাত নেই। বৃদ্ধ বসলেন লুসাইয়ের মাথার কাছে। কষ্টে হাঁপাতে হাঁপাতে কিছু লোককে ডেকে বলে, ওকে হাসপাতালে পাঠাও এখনই। কিছু লোক এসে তুলে নিল লুসাইয়ের দেহ। বৃষ্টি তখন আরও জোরে ঝরতে শুরু করেছে। আকাশ সাক্ষী হয়ে দেখছে এই অদ্ভুত অমানবিক ঘটনা। ঋতীব ধীরে ধীরে এগিয়ে গিয়ে হাঁটু গেড়ে বসে রুহির কাছে। মেয়েটা নিথর নিস্তব্ধ। ঋতীব আবার বুকে টেনে নেয় রুহিকে। লুসাইকে নিয়ে যাওয়ার পর বৃদ্ধ লোকটি ঋতীবের দিকে তাকিয়ে ঠান্ডা স্বরে বলে, পাপের সাজা দিয়েছ সেটা মানলাম, কিন্তু তোমাদের যে নষ্টামির সম্পর্ক তার শাস্তি কি? এবার সবাই চুপ। মুহূর্তে যারা বাহবা দিচ্ছিল ঋতীবকে তাদের সকলের দৃষ্টি ঘুরে যায় ঋতীব রুহির দিকে। বৃদ্ধের চোখে আগুন জ্বলে ওঠে, প্রতিশোধের আগুন। তিনি গর্জে উঠলেন, আমার নাতির রক্তের দায় না নিয়ে এভাবে তোমাদের যেতে দেব না। তোমাদের অনাচারের বিচার এখানেই হবে। বৃদ্ধ চারিদিকে তাকে সবাইকে উদ্দেশ্য করে বলে, সবাই কেন চুপ করে আসো এখনো? জঙ্গলে আগেও এমন হয়েছিল না? দুজন ছেলেমেয়ে নষ্টামিতে মেতেছিল, মনে আছে তো? কিভাবে ধরেছিলাম আমরা? এরাও এমনই। জনতার ভেতর থেকে গুঞ্জন ওঠে, ফিসফিস কথা উঠতে থাকে। পরিস্থিতি বেজায় খারাপ হয়ে উঠেছে। ঋতীব বুঝল। ঋতীব তবু উঠে দাঁড়ায়। তার চোখে এক অদ্ভুত তেজ। গলা শান্ত এবং তীক্ষ্ণ স্বরে বলে, আমাদের চরিত্রে দাগ দেওয়ার চেষ্টা করবেন না। আমরা যদি নষ্টামি করতাম তাহলে লোকালয়ে এসে আশ্রয় নিতাম না নিশ্চয়ই। বৃদ্ধ ঠোঁট বাঁকিয়ে হাসে। সে হাসির ভেতর তাচ্ছিল্য আর সন্দেহ মিশে আছে। বলল, আজকালকার ছেলেপেলেরা খুব চালাক, নিজেকে সর্বোচ্চ বাঁচাতে চেষ্টা করে। সবাই করবে। বিবাহ বহির্ভূত তোমরা নষ্টামিতে জড়াওনি, তার কি গ্যারান্টি? শাস্তি পেতেই হবে। এই শুনে ঠিক তখনই এক মধ্যবয়সী লোক সামনে এগিয়ে আসে। ভিড়ের মধ্যে কণ্ঠ তুলে বলে, আমরা তো এদের আপত্তিকর অবস্থায় দেখিনি, তাই সরাসরি অপবাদ দেয়া যায় না, আবার একদম নির্দোষ বলা যাচ্ছে না। একটা কাজ করা যায়, এদের ধর্ম মতো অনুযায়ী বিয়ে দেওয়া হোক, তাহলে সব সমাধান। এই কথায় সবাই সম্মতি প্রকাশ করে। এরপর সবাই তাকিয়ে থাকে ঋতীবের দিকে। তার মুখ নিস্তব্ধ, রক্ত ভেজা, কিন্তু অভিব্যক্তিহীন। সে জানে এখন যদি অস্বীকার করে তাদের প্রস্তাব, তাহলে পরিস্থিতি আরও বিগড়ে যাবে। তাই রুহির দিকে তাকে মৃদু ঠোঁট নেড়ে বলল, আমি রাজি। একজন এগিয়ে গিয়ে আসে, হাতে কাঁপতে থাকা পিতলের গ্লাসে পানি। সে গ্লাস নিয়ে ঋতীব আস্তে করে পানি ছিটিয়ে দেয় রুহির মুখে। রুহি ধীরে ধীরে চোখ খুলে পিটপিট করে তাকায় চারপাশে। অজানা মুখ, ভীতু সন্ত্রস্ত মানুষ, আর নিজের পাশে দাঁড়ানো বসা ঋতীব। তার ঠোঁট কাঁপে, কিছু বলার চেষ্টা করে কিন্তু বের হয় না। কিছুক্ষণ আগের ঘটনা মনে যেতেই ঋতীবের রক্ত ভেজা টি শার্ট খামচে ধরে, আবার ভেজা চোখে তাকায় ঋতীবের দিকে, ফুপিয়ে ওঠে ভয়ে। আসসালামু আলাইকুম। আজকে সময় না থাকার কারণে অল্প একটু দিলাম, আগামীকাল থেকে প্রায় অনেক পর্ব দিব। এই গল্পটা কেমন লাগতেছে কমেন্টে জানান। নতুন গল্প এসে গেছে, যারা এখনও নতুন গল্প দেখেনি প্লিজ দেখে নেবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।